গুড মর্নিং সবাইকে। যাক, গতকালকে আমরা রুমে পৌঁছাতে এবং ঘুমাতে ঘুমাতে আমাদের রাত 12টা বেজে গেছিল অলমোস্ট। তো রাত 12টার পরে ঘুম থেকে আজকে সকাল পর্যন্ত এইমাত্র ঘুমের থেকে উঠলাম। ঘুমের থেকে উঠে নতুন একটা জার্নি আজকে শুরু হবে। গতকালকে পুরো কুয়ালালামপুর আমরা ঘুরছি। তো কুয়ালালামপুরের বিভিন্ন জায়গায় ঘুরছি, সেটা তো দেখলেনি। দেখি আজকে মালয়েশিয়ার অন্য কোনো একটা লোকেশন আমাদের উদ্দেশ্য, দেখি সেখানে উদ্দেশ্য সাকসেসফুল কতটা করতে পারি। আর গতকালকে আমাদের জার্নির পুরো দিনের আমাদের অর্ধেক দিন শুধুমাত্র নষ্ট হয়েছিল আমাদের শুধুমাত্র জায়গা এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ করার জন্য। অর্ধেক দিন নষ্ট হয়েছিল এবং জাস্ট বিকেলের দিকে আমরা কুয়ালালামপুরের টুইন টাওয়ারের কাছে কয়েকটা শুট নিয়েছি এবং ওখানে কিছু ঘোরাঘুরি করছি। আর আজকে দেখি মালয়েশিয়ার জেন্টিং হাইল্যান্ডের উদ্দেশ্যে বের হব। দেখি কতটা সাকসেস করতে পারি আমাদের জার্নিটা। আর কতটা সাকসেস এবং কতটা এনজয়ফুল হবে সেটা আমরা নিজেরাও জানি না। যখন আমরা ইনস্ট্যান্ট জার্নি করব এবং পথের মধ্যে থাকবো, তখন আস্তে আস্তে বুঝতে পারবো আমাদের টাইম লস হচ্ছে নাকি জার্নিটা আমরা এনজয় করতে পারছি। আমরা রেডি নেক্সট একটা জার্নির জন্য কুয়ালালামপুর টুইন টাওয়ার এখান থেকে। আশা করি নেক্সট পাহাড়ের উদ্দেশ্যে, যেখানে জেন্টিং হাইল্যান্ড এবং ওখানকার কেবল কার আছে, আর স্কাইওয়ে, যেটা বাংলাদেশে মালয়েশিয়ানরা বলে ওরা স্কাইওয়ে, কিন্তু সিঙ্গাপুরে এটা আছে কেবল কার। এই কেবল কারের উদ্দেশ্যে আমরা এইমাত্র বের হবো। তো আমরা ব্যাগ ট্যাগ গোছাই সব রেডি, এখন বের হবো। খাওয়া দাওয়া করবো এখানে কুয়ালালামপুর থেকে। খাওয়া দাওয়া করে আমরা জেন্টিং হাইল্যান্ডের উদ্দেশ্যে বের হবো। এবং বাসে যাবো কি ট্যাক্সিতে যাবো সেটা আমরা নিজেরাও জানি না, আগে বাইরে যাই। আমরা যে হোটেলে কালকে থেকে সন্ধ্যাবেলা উঠছি এবং সেই হোটেলে একটা ছোটখাটো রিভিউ আমরা সকাল 3 জন ছিলাম, ছোট একটা রিভিউ দিতে চাই। আমার ফ্রেন্ডের ভাইটা রিভিউ একটা দেবে। কথা বলার পরে আমি একটা কথা বলবো, যেটা রিয়েল কথা, এখানে কোনো ফেক নাই। আসসালামু আলাইকুম। আমাদের সাথে যারা আছেন সবাইকে জানাচ্ছি মালয়েশিয়া থেকে শুভ সকাল। তো আমরা গতকাল এসেছিলাম সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া, আর মালয়েশিয়া আসার পরে পরবর্তী সময়ে কিন্তু আমরা অনেক খোঁজাখুঁজির পর যে এখানে যারা ভাই ব্রাদার আছেন তাদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে এবং তাদের কাছ থেকে একটা অ্যাড্রেস নিয়ে আমরা একটা হোটেলে উঠি, যে হোটেলটির নাম হচ্ছে আরব আরবার হোটেল। হ্যাঁ, আরবার হোটেল। তো দৃষ্টিনন্দন এই হোটেলে আমরা ছিলাম প্রায় গতকাল 12টায় আমরা হোটেলে এসেছিলাম এবং আজকে 12টায় আমরা বের হয়ে যাচ্ছি হোটেল থেকে। একদিনের জন্য আসছিলাম এবং এখানে থাইকা কিন্তু আমরা অনেক দিন মালয়েশিয়ার টুইন টাওয়ার সহ অনেক জায়গায় ঘোরাফেরা করছি। তো আজকে হোটেল থেকে আমরা চলে যাচ্ছি এবং হোটেল সার্ভিস সম্পর্কে আমি বলছি। যাই হোক, হোটেলটি অত্যাধুনিক একটি ভালো হোটেল এবং পাশাপাশি এখানে আমরা যেখানে ছিলাম 3 জন ছিলাম, আমাদের সাথে শেষ রাজু ভাই, ইব্রাহিম ভাই এবং আমার সোহাগ সহ 3 জন ছিলাম একসাথে। তো হোটেলের সার্ভিসটি মোটামুটি ভালো ছিল। তো যারা মালয়েশিয়া আসবেন অবশ্যই যে আরবার হোটেলে যোগাযোগ করবেন। এটা লোকেশনটা অবশ্যই আমরা এই ভিডিওতে দিয়ে দিব এবং অত্যাধুনিক হোটেল, এসি রুম সহ। মূলত যে ট্যুরে যারা আসেন, এই ট্যুর ফ্যামিলি ট্যুর পাশাপাশি এখানে থাকতে পারবেন। তো যারা ভিডিওর সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এই হোটেল সম্পর্কে আমি একটা রিয়েল রিভিউ দিতে চাই। আপনারা যদি হোটেলে আসেন কোনো সময়, তো অবশ্য সেই প্রস্তুতি নিয়ে আসবেন, যদি লো বাজেটের কোনো হোটেল নিতে হয় তাহলে লো বাজেটের মতো মন মানসিকতা নিয়ে আসবেন। যেহেতু আমরা একটা লো বাজেটের হোটেল নিয়েছিলাম, টোটাল ওভারঅল একটা হোটেলের রিভিউ নট গুড। এই হোটেলটা আমাদের জন্য অন্তত পারফেক্ট না। আমরা হোটেল থেকে বের হয়ে ট্যাক্সি নিয়েছিলাম কেএলসিসি সেন্ট্রাল থেকে।
আনটিল বাস স্ট্যান্ড পর্যন্ত ট্যাক্সি নিয়েছিলাম। আমরা ট্যাক্সিতে করে বাস স্ট্যান্ডের কাছে আসলাম, কেএলসিসি সেন্ট্রালে বাস স্ট্যান্ড। এখানে বাস স্ট্যান্ডটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে, মাটির নিচে। যেহেতু মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে বাস স্ট্যান্ড, তাই এখানে একটু অন্ধকার লাগছে। দ্যাটস ওয়াই এখানে অনেক লাইটিং জ্বালানো, শুধুমাত্র মাটির নিচে বলে। তো আমরা এখান থেকে বাসের টিকিট পারচেস করব জেন্টিং হাইল্যান্ডের উদ্দেশ্যে। এখানে জেন্টিং হাইল্যান্ডের বাসের টিকিট এখান থেকে পাওয়া যায়, বাট এই বাসের টিকিটটা এখান থেকে আমাদের পারচেস করা ভুল হয়েছে। কিন্তু এই বাসটা আমাদের জেন্টিং, পুরোপুরি জেন্টিং হাইল্যান্ডের কাছাকাছি নিয়ে যাবে না, অর্ধেক পথ পর্যন্ত নিয়ে যাবে, এবং আর অর্ধেক পথ ওখানে বাস এক্সচেঞ্জ করতে হবে, আদারওয়াইজ ওখান থেকে ট্যাক্সি নিতে হবে। তো আমরা ভাবছি যে ওখান থেকে ট্যাক্সি নিয়ে যাব, যেহেতু আমাদের হাতের সময় খুবই শর্ট। তো আমাদের যদি ওখান থেকে ট্যাক্সি নিয়ে যায় তাহলে হয়তো একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। অলমোস্ট এখানে বেলা 11টা বেজে গিয়েছে, আমাদের ওখানে পৌঁছাতে হবে বেলা 12টা 1টার দিকে। যদি পৌঁছায় তাহলে আমাদের জন্য সুবিধাজনক। আবার আমাদের সন্ধ্যাবেলায় ব্যাক করতে হবে জেন্টিং হাইল্যান্ড থেকে কেএলসিসি সেন্ট্রালের পর্যন্ত। যেহেতু ওখানে জেন্টিং হাইল্যান্ডের ওখানে রিসোর্স আছে, হোটেল আছে, বাট ওখানে অনেক হাই এক্সপেন্সিভ হোটেল এবং রিসোর্স। তো ওখানে আমাদের পক্ষে থাকা আমাদের অ্যাবিলিটির বাইরে। তো আমরা ট্রাই করব বাসে জার্নি করে, এবং অর্ধেক পর্যন্ত বাসে জার্নি করে লাস্ট আর অর্ধেক পথ ট্যাক্সিতে জার্নি করে আমরা জেন্টিং হাইল্যান্ডে পৌঁছাবো। এবং ওখানে পৌঁছে আরো কিছু ভিডিও এবং প্রাকৃতিক দৃশ্য, এবং ওখানে যে স্কাইওয়ে আছে, মালয়েশিয়াতে স্কাইওয়ে বলে, সিঙ্গাপুরে কেবল কার বলে, এবং আরো অন্যান্য দেশের আলাদা আলাদা নাম আছে, কিন্তু মালয়েশিয়াতে এটা স্কাইওয়ে বলে। তো আমরা স্কাইওয়েতে জার্নি করার উদ্দেশ্য আছে। দেখি জেন্টিং হাইল্যান্ডে গিয়ে স্কাইওয়েতে জার্নি করব, এবং সব আপডেটগুলো এই ভিডিওর মধ্যে পাবেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মালয়েশিয়ার মেট্রো রেল। তো মেট্রো রেল মালয়েশিয়াতে মাটি দিয়েও চলাচল করে আর কি। এখানে যদি সিঙ্গাপুরের মেট্রো রেল হয়, সিঙ্গাপুরের ম্যাক্সিমাম, নট অনলি ম্যাক্সিমাম, সিঙ্গাপুরের সব মেট্রো রেলই হয় একবারে উপর দিয়ে, 5-7 তলা উপর দিয়ে, আদারওয়াইজ একবারে মাটির নিচ দিয়ে। তাছাড়া গ্রাউন্ড দিয়ে কোনো মেট্রো রেল সিঙ্গাপুরে নাই। এটা মালয়েশিয়াতে এসে দেখছি যে গ্রাউন্ড দিয়ে মেট্রো রেল চলছে। ততক্ষণে আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন। মালয়েশিয়ার প্রাকৃতিক দৃশ্য এবং মালয়েশিয়া শহর এবং গ্রামাঞ্চল এবং পাহাড়ি অঞ্চল সব এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লোর করা হবে। আমরা এখনো কুয়ালালামপুর থেকে বাইরে বের হতে পারিনি, কুয়ালালামপুরের ভিতরেই আছি। বাট এই রাস্তা ধরে আমরা কুয়ালালামপুর ছেড়ে আমরা জেন্টিং এর উদ্দেশ্যে বেরোইছি। দেখি অলমোস্ট আমাদের যখন দেখবেন যে শুধুমাত্র বন জঙ্গল, তখন মনে করবেন যে আমরা কুয়ালালামপুর থেকে বাইরে বের হয়ে গেছি, জেন্টিং এর উদ্দেশ্যে রাস্তা ফলো করে চলে যাচ্ছি। আমরা প্রায় আধা ঘন্টা জার্নি পথ শেষ করেছি এইমাত্র। তো আধা ঘন্টার জার্নি পথ শেষ করার পরে কত কিলোমিটার এসছে সেটা আমি নিশ্চিত না, তবে আধা ঘন্টার জার্নি করার পরে হয়তো বা 15 কিলোমিটার পর্যন্ত আসতে পারে, যেহেতু বাস খুব একটা স্পিডে চলছে না। এমনিতেও মালয়েশিয়ান বাস খুব একটা স্পিডে চলে না জেন্টিংয়ের এদিকে, এবং স্থানীয় মালয়েশিয়ান ইন্টারসিটি যে বাসগুলো আছে এই বাসগুলো খুব একটা বেশি স্পিডে চলে না। ইন্টারন্যাশনাল যে বাসগুলো আছে, যেমন আমি সিঙ্গাপুরের থেকে মালয়েশিয়া আসলাম যে বাসে, সেই বাসগুলো খুব হাই স্পিডে চলে।
কিন্তু তারপরেও অতটা স্পিড না, এখানে স্পিড লিমিট করা থাকে 60 কিলোমিটার, 70 কিলোমিটার এমন। সো দ্যাটস ওয়াই এখানে বাসগুলো খুব একটা বেশি জোরে চলে না। আধা ঘন্টার জার্নি শেষ করে এই পর্যন্ত আসলাম। দেখতে থাকেন আউটসাইড অফ মালয়েশিয়া। বাট এখন আমি কুয়ালালামপুরের বাইরে আছি, কুয়ালালামপুর ছেড়ে চলে এসেছি। জানি না কত দূর এসেছি, মেবি 14-15 কিলোমিটার এসেছি। তো এখান থেকে দেখেন আর কিছুক্ষণ পরে একটু আসবে কুড়িল ফ্লাইওভারের মতো একটা জায়গা। এটা সেম লাইক আছে কুড়িল ফ্লাইওভারের মতো জায়গা। ওই যে ওইদিকে দূরে দেখা যাচ্ছে বস্তি মতো বাড়ি। তো এই বাড়িগুলো বস্তি মতো হলেও 2-3 তলা বাড়ি এগুলো। এখানে কোনো শহর না, এখানে একটা গ্রাম অঞ্চল মতো। তো একটা সেম লাইক আছে বস্তির মতো। আর এখানে এই যে ফরিদপুরের ভাঙ্গা এলাকার মতো খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা ভিউ। আপনারা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন, আর আমরা ইনস্ট্যান্টলি এনজয় করছি। তো এখানে লাস্ট পর্যন্ত আমরা চলে আসলাম কুয়ালালামপুরের অনেকটাই দূরে, অনেকটাই দূরে চলে এসেছি এবং কুয়ালালামপুর থেকে বাইরে এটা। এবং দূরে যেই জঙ্গলগুলো দেখছেন এগুলো প্রায় পাহাড়ের কাছাকাছি। এগুলো সব উঁচু নিচু, অনেক ছোট বড় অনেক পাহাড়গুলো এখানে আছে। এবং পাহাড়ের যেই জঙ্গলগুলো দেখছেন এই জঙ্গলগুলো হচ্ছে পাহাড়ের উপরেই। এবং সামটাইমস কিছু কিছু জায়গায় আমি দেখছি যে পাম বাগান, পাম গাছ এখানে আছে। তো এখান থেকে পাম গাছের আবাদ এখান থেকে শুরু। তো আরো অনেকটা পথ এখানে পাওয়া যাবে যে পাম গাছের মানে পাম বাগান এখানে আছে। তো পাম বাগানের অনেক দূরে দূরে, প্রায় 10 থেকে 15 কিলোমিটার দূরে দূরে অল্প অল্প কয়েকটা ঘর বাড়ি করা আছে, যেখানে ওই যে প্রবাসীরা কাজ করে এবং থাকে। সেটা আপনারা ভিডিও, টিকটক, ফেসবুক অনেক জায়গাতেই আপনারা দেখেন। তো ইনস্ট্যান্ট এটা আমাদের নিজের চোখে দেখায় এইমাত্র। তো দেখে অনেক খারাপ লাগলো, কারণ এই পথটা অনেক লং জার্নির একটা পথ। এই পথ জার্নি করে তারপরে তারা কিভাবে যে এখানে স্টে করে শুধুমাত্র তারাই জানে। মালয়েশিয়া এত উন্নত মানের কান্ট্রি হয়েও এখনো বাসে টোল সিস্টেম করে। এখন পর্যন্ত এরা স্মার্ট কার্ড সিস্টেম করতে পারে নাই। শুধুমাত্র কিছু কিছু জায়গায় স্মার্ট কার্ড আছে এবং কিছু কিছু জায়গায় এরা ইনস্ট্যান্ট হাতে টোল দেয়। এখনো স্মার্টলি সব জায়গায় এরা করতে পারে নাই, করছে কিন্তু কিছু কিছু জায়গায়। এখানে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে পাম বাগান। বৃষ্টি শুরু হয়ে গেছে, যেহেতু এটা পাহাড়ি এলাকা, পাহাড়ি অঞ্চলে আমি পৌঁছাই গেছি। পাহাড়ি অঞ্চলে
প্রতিদিনই বৃষ্টি হয়, কিছুক্ষণ কিছুক্ষণ সময় পর পর বৃষ্টি হতেই থাকে। তো আমরাও সেই বৃষ্টির কবলে পড়ে গেছি। বৃষ্টির ভিতরে জার্নি করছি, বাট পরিবেশটা অনেক সুন্দর, আমরা খুব ভালোভাবে এনজয় করতে পারলাম এই জার্নিটা। যেহেতু মালয়েশিয়া অনেক বড় একটা দেশ, যেহেতু এখানে ছোটখাটো অনেক এয়ারপোর্ট থাকাটাই স্বাভাবিক, আমরা একটা এয়ারপোর্টের কাছাকাছি চলে আসলাম। আর কিছুক্ষণ পর গিয়ে বাস আমাদের ড্রপ আপ করবে। যাওয়ার উদ্দেশ্যে তো বের হলাম, বাট বাস এই পর্যন্ত আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল এই বাসের। বাট এখানে বাস চেঞ্জ করে আর একটা বাস নিতে হবে মেবি। ওই বাসের 35 রিঙ্গিত করে ভাড়া চাইলো। তো আমরা বাসে করে যাবো না অনেক, এবং বাস টাইমও এখনো 2 ঘন্টা পরে বাস। তো যদি আমরা ট্যাক্সি নিয়ে যাই তাহলে আমাদের সবচেয়ে বেটার হয় এবং তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। বাট ট্যাক্সি ভাড়া হয়তো অনেক বেশি পড়বে, 35-এর চেয়েও বেশি পড়বে। তো দেখি ট্যাক্সি পাই কিনা আগে। ফাইনালি আমরা অনেক ট্রাই করে একটা গ্রাবে একটা ট্যাক্সি অর্ডার করেছিলাম, বাট ট্যাক্সিটা খুব একটা সুবিধাজনক না। এই ট্যাক্সিওয়ালাটা হচ্ছে তার পার্সোনাল গাড়ি, এটা তার প্রাইভেট কার, বাট সে গ্র্যাবে ভাড়া মারে। কিন্তু আমাদের এই ট্যাক্সিটা নেওয়া মোটেও ঠিক হয় নাই। ট্যাক্সি ড্রাইভারের বিহেভিয়ার খুব একটা ভালো না, এবং তার বিহেভিয়ার খুবই রুড বিহেভ, এবং তারা সে আমাদের সাথে ফার্স্ট দেখাতেই মানে খুব লাউডলি কথাবার্তা বলতেছিল, এবং অ্যাজ এ মাফিয়ার মতো কথাবার্তা বলতেছিল। তারপরেও আমরা নতুন হিসাবে এখানে কিছু বার্গেনিং করলাম না। আহ, তারপরেও আমরা আগেই ডিসিশন নিয়ে নিয়েছি, কারণ আমরা 3 জন আছি আর ট্যাক্সি ড্রাইভার একা আছে। যদি কোনো বাড়াবাড়ি করে থাকে তাহলে আমরা 3 জন এবং সে একা। হ্যাঁ, অবশ্যই তারা আহ, মালয়েশিয়াতে ট্যাক্সি নেওয়াটা খুব রিস্কের, তারপরেও আমরা নিয়ে নিছি ট্যাক্সিটা। দেখি কত দূর জার্নিটা আমাদের সেভ হয় কিনা। যদি ট্যাক্সিওয়ালা আমাদের সাথে কোনো কিছু বার্গেনিং করার চেষ্টা করে তাহলে আমরা সেমন ব্যবস্থা নেব। যেহেতু ট্যাক্সিওয়ালা স্থানীয় মালয়েশিয়ান, এবং সে চাইলে আরো কয়েকটা ট্যাক্সি ড্রাইভারকে ম্যানেজ করতে পারে, বাট আমরা তো সেটা পারবো না, এটা আমাদের মাথায় ছিল না। কিন্তু তারপরেও সে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবে না কোনো কিছু। আর আমরা যখন পাহাড়ি এলাকায় গাড়ি ড্রাইভ করতেছিল ড্রাইভারে, তখন পাহাড়ি এলাকায় অনেক সুন্দর সুন্দর দৃশ্য ওখানে দেখা যাচ্ছিল, কিন্তু আমরা যেহেতু তার ব্যবহার খুব একটা ভালো না, তাই আমরা ড্রাইভারকে বলিনি যে এখানে একটু দাঁড়াতে, কিংবা আমরা ফটো তুলবো কিংবা ভিডিও করব। তার ব্যবহার কিছুই ভালো ছিল না। আমরা পাহাড়ি রাস্তায় গাড়ি জার্নি করে খুব ভালোই লাগলো। মেঘের ভিতর দিয়ে গাড়ি আসতেছিল। এই ম্যাগটা আমাদের থেকে নিচে, আমরা এই ম্যাগটার ওই যে লাল যে ম্যাগটা দেখা যাচ্ছে এই ম্যাগটার উপরে আছে, কিন্তু এই ম্যাগটা আমাদের কাছ থেকে অনেক দূরে আছে। এবং যার সময় আমরা এই পথ ফলো করি, যে এখানে কেবল কার আছে, এই রাস্তা ফলো করে ওই যে নিচে একটা রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তা ফলো করে আমরা নিচে অনেক দূরে। এটা আমার এই ইনফরমেশনটা আমার জানা নাই যে এটা গ্রাউন্ড থেকে কতটা উচ্চতায় এই জেন্টিং হাইল্যান্ড। ফাইনালি একটা অমানুষের ট্যাক্সি নিয়েছিলাম, একটা অমানুষের ট্যাক্সি নিয়ে পৌঁছে গেলাম জেন্টিং হাইল্যান্ডের একবারে টপ পাহাড়ে, যে একবারে টপ ফ্লোর আছে, টপ লেভেল আছে, টপ লেভেলের পাহাড়ের উপরে পৌঁছে গেলাম সেই জায়গার থেকে জায়গাটা। এবং যে ম্যাগটা দেখছেন এই ম্যাগটা আমাদের থেকে অনেকটা ডাউনে আছে, অনেক ডাউনে আছে, কিন্তু আমরা যাওয়ার সময় ওই ম্যাগের ওই পথ ফলো করে ওই দিক দিয়ে যাবো, এবং আসার সময় পথ দিয়ে আসলাম। আমরা চাইলে ওই ম্যাগের ওখানে দাঁড়াতে পারতাম এবং ওখানে ছবি টবি উঠতে পারতাম। আর আমরা এই যে বললামই তো, একটা অমানুষের ট্যাক্সিতে আসলাম। ও মানে কোনো কথা তার সাথে বলা যাচ্ছে না, কথা বললে একদম মনে করেন ডগের মতো ঘ্যাও ঘ্যাও করে উঠছে, ঠিক আছে। তো
তো তার সাথে কথাই বলা যাচ্ছে না যে আমরা এখানে একটু দাঁড়াবো কিংবা ছবি উঠবো ফটো উঠবো। এটা নো অ্যালাউ, টোটালি অ্যালাউ করছে না। আমরা যদি অন্য কোনো ট্যাক্সিতে আসতাম তাহলে হয়তো তারা অ্যালাউ করতো এটা, কিন্তু একটা পুরাই অমানুষ। আর এই কথা আর বলছি না পরে। যাওয়ার সময় দেখি ওই যে যে মেঘটা, যে পাহাড়ের এই সাইডে দেখা যাচ্ছে, এই মেঘটাও আমাদের থেকে অনেক নিচে আছে। আসার সময় ওই দিক দিয়ে আসলাম, এই দিক দিয়ে গ্রাউন্ড থেকে অনেক উঁচুতে আছে আমরা এখন বর্তমানে। এই যে এই কাবুলকারে আর কিছুক্ষণের ভিতরে জার্নি করব। জানি না আমাদের ফিনান্সিয়াল সাপোর্ট কতটা পাবো পকেট থেকে। পিছনে যে সাদা অংশটা দেখছেন এটা হচ্ছে পুরো মেঘে ঢাকা, এবং আমাদের কাছের থেকে এই মেঘটা আমাদের এখান থেকে অনেকটাই কাছে, বাট আমরা হাত দিয়ে ধরতে পারবো না। আমরা যদি হাত দিয়ে মেঘটা ধরতে চাই তাহলে এই যে এখানে কেবল কার আছে, এই কেবল কারে যদি আমরা জার্নি করি তাহলে হয়তো কেবল কারের ভিতরে কি হাত বের করার জায়গা আছে কিনা জানি না, এটা থাকার কথা। কারণ আমি যখন সিঙ্গাপুরে কেবল কারে জার্নি করছিলাম তখন কেবল কারের ভিতর থেকে হাত বের করে দেওয়া যেত। মানে এখানে যদি হাত বের করে দেওয়া যায় তাহলে অবশ্যই ওই যে ওখানে যে সাদা মেঘটা দেখা যাচ্ছে ওই মেঘটা আমরা হাত দিয়ে ছুঁতে পারবো। অনেক উঁচুতে চলে আসছি জিন্টি হাইল্যান্ডে, ফাইনালি পৌঁছে গেলাম জিন্টি হাইল্যান্ড। পূর্ণ, তবে জার্নিটা বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স অর্জন করতে পারলাম এই জার্নিতে। সেই সুন্দর একটা জায়গাটা পুরো পাহাড়ের উপরে, এবং সর্বোচ্চ আমার মনে হয় সর্বোচ্চ উঁচু এই বিল্ডিং এর ছাদ, বাট এই বিল্ডিং এর ছাদ মেবি এলাও না বিল্ডিং এর ছাদের উপরে ওঠার জন্য। এই বিল্ডিং এর ছাদের উপর দিয়ে কেবল গেছে, ওই যে যাচ্ছে গাড়ি যাচ্ছে। সো এই বিল্ডিং এর একটা হোটেল রিসোর্স। সো আমাদের মেবি ফিনান্সিয়াল নট অ্যালাউ টু, নট অ্যালাউ বাট আমাদের ফিনান্সিয়াল সাপোর্ট করবে না যে মেবি এই হোটেলে এবং রিসোর্সে থাকার মতো আমাদের হয়তো অ্যাভেলেবল ব্যালেন্স হবে না। So, আমরা এখান থেকেই ব্যাক করবো। পিছনে যে দুটো দেখছেন এই দুটো বিল্ডিং কনস্ট্রাকশন গোয়িং অন। সামনের ক্যামেরায় যেই অঞ্চলে এটা পুরোটাই সাদা দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে ওয়েদারটা যতটা সুন্দর, আমার যদি ডিএসএলআর কিংবা অ্যাকশন ক্যামেরা থাকতো তাহলে আমি এই ওয়েদারটা আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারতাম। এই যে এখানে সাদা কিছু মেঘ আছে, এই মেঘগুলো আমার লো কোয়ালিটির ক্যামেরা এটা শো করছে না, সব সাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার কাছে ডিএসএলআর অথবা অ্যাকশন ক্যাম থাকলে আমি এগুলো শো করাতে পারতাম। যাতে আপনারা যদি সাপোর্ট করেন তাহলে হয়তো নেক্সট টাইম ডিএসএলআর অথবা আমি অ্যাকশন ক্যাম নিয়ে এখানে আবার আসবো, আবার দেখা হবে জেন্টি হাইল্যান্ডে। আমরা জেন্টিক হাইল্যান্ডের একবারে হাই একটা যেই পাহাড় আছে, এই পাহাড়ের সবচেয়ে উঁচু পাহাড়টা, এই পাহাড়ের উপরে আছি, এবং এই উপরের পাহাড় থেকে আমি কেবলমাত্র দাঁড়াইছিলাম, যেটা দেখলাম আমি বললাম সাদা মেঘ। এই ক্যামেরা, এই সাদা মেঘটা আমি যখন আমি সামনে ক্যামেরা দিয়ে শো করছি তখন আর শো করছে না এই মেঘটা। আর আমার কাছে ক্যামেরাম্যান নাই, তো আমি যে তার হাতে ক্যামেরা দিয়ে, আমার কাছে ট্রাইপডও নাই, তাহলে আমি নিজে নিজে সব ক্যামেরা করছি। এবং এই ভিউটা আমি এর আগে জীবনে কখনোই দেখি নাই, যে আমি মেঘের উপরে আছি, মেঘ আমার নিচে আছে, এবং ওই যে যেখানে দেখছেন এখানে এই সবুজটা কিন্তু পাহাড়, ওই পাহাড়টা মেঘের উপরে উঠে গেছে এবং মেঘটা নিচে আছে। আর ওই যে বিল্ডিং গুলো দেখছেন, ওই বিল্ডিং এর সমান লেভেলে, এবং ওই মেঘটা দেখছেন ওই বিল্ডিং এর সাথে আহ সাথে বিল্ডিং এর গা ঘেঁষে ওই মেঘটা যাওয়া আসা করছে। ওখানে কিছুক্ষণ আগে আমরা ওই রাস্তা দিয়ে জার্নি করলাম, বাট ওখানে আমি একটা অমানুষের একটা ট্যাক্সিতে আসলাম। ওই ট্যাক্সি ওখানে কোনো জায়গায় দাঁড়ালো না। ওখানে গিয়ে যদি দাঁড়াইতাম কিংবা শুট করতাম, একটা ভিডিও নিতাম, অনেক সুন্দর হতো। আমি যাওয়ার চেষ্টা করবো ওখানে গিয়ে আমি আর একটা ভিডিও করার জন্য। তারপর আমরা কেবল কারে জার্নি করবো, কেবল কারে জার্নি করলে ওই মেঘের ভিতর দিয়ে আমরা কেবল কারে জার্নি করতে পারবো। এবং
যদি কেবল কারে জার্নি করি মেবি কেবল এই কেবল কারে হয়তো বাইরে হাত বের করার কোনো ওয়ে নাই। সিঙ্গাপুরে কেবল কারে যখন জার্নি করেছিলাম বাইরে হাত বের করতে পারছিলাম, বাট এখানে ওয়ে নাই মনে হয়। তো, গিয়ে দেখি তারপরে এটা শো করছে। সবসময় আপনাদের মাঝে এই পিছনের সাইডে দেখালাম, বাট এই পিছনের সাইড আর দেখালাম না। এই পিছনের সাইডে আছে, এখানে শুধুমাত্র দুইটা রিসোর্স আছে, শুধুমাত্র দুইটা হোটেল রিসোর্স, এবং এখানে রাত চাইলে রাত কাটাতে পারবো। বাট এটা আমাদের পক্ষে হয়তো সম্ভব না, অনেক এক্সপেন্সিভ হবে, এটা আমরা বহন করতে পারবো না। আমরা এখান থেকে ব্যাক করবো আবার কেএলসিসিতে। এখন এই যে কেবল কারের যে জার্নিটা, কেবল কারের জার্নিটা করতে হবে এই স্কেলেটাতে, দেখি উপরে উঠে গিয়ে এই যে আমরা এতক্ষণ ফটো শুট করলাম, ভিডিও করলাম, দেখলেন এই স্পট থেকে। এখন আমরা কেবল কারে জার্নি করার জন্য একটু ট্রাই করি, দেখি খুঁজে পাই কিনা। যেহেতু এখানে টোটালি আমরা তিনজনই বোকাউজ হয়ে গেছি, তিনজনাই নতুন। জায়গাটা অনেক সুন্দর না, এটা বিল্ডিং এর ভিতরে, অনেক তো মেঘ না, অনেক তো গাছ, এটা বিল্ডিং এর ভিতরে। অ্যাকচুয়ালি আমরা খুঁজে বেড়াচ্ছি স্কাইওয়ে টিকিট কোথা থেকে কিনতে হবে। সুন্দর একটা ঝর্ণা, বাট ঝর্ণা স্পিডি না, নট বেশি স্পিডে না, এটা হালকা স্পিডের একটা ঝর্ণা। আর এখানে স্কাই ওয়ার্ল্ডের একটা জেন্টিং স্কাই ওয়ার্ল্ড, জেন্টিং হাইল্যান্ড, এখান থেকে মেবি টিকিট কাটতে হবে যে আপনার এই কেবল কারের। দেখি কেবল কারের জার্নিটা কখন থেকে ট্রাই করছি, এটা পারছি না। কোথায় কিভাবে, এখানে কোনো স্টেশন নাই, তাইলে আমি এখানে টিকিট করতে গেতে বুঝলাম না বিষয়টা। আর এখানে পোলা পাইনা আছে, কেউ কিছু চিনে না, হঠাৎ একলা একলা আছে, একলা একলা জার্নিটা খুব একটা এনজয় করতে পারলাম না। যেটা গাড়ি নিয়ে এখানে আসাটা আমাদের রং হয়েছে আর কি। আপনারা প্রথমত ভিডিওর প্রথমের দিকে যেই সবচেয়ে উঁচু বিল্ডিংটা দেখলেন, আমি বললাম যে এই ছাদের উপরেই মনে হয় সবচেয়ে বেশি উঁচু, বাট ওই ছাদের উপরে ওখানে জেন্টিং হাইল্যান্ডের কেবল কারের টিকিট পারচেস করা হয়, এবং ওখান থেকেই কেবল কারের জার্নি শুরু করা হবে। আমরা সেখানেই এখন যাব। এই জায়গাটা একটা মার্কেটের ভিতরে, কিন্তু মার্কেটটা সবই চাইনিজ মার্কেট, দুর্গন্ধ, চাইনিজ খাবারের পুরোটাই দুর্গন্ধ। ঘুরতে ভালোই লাগছে, কিন্তু আমার মাথার ভিতরে একটু টেনশন হচ্ছে যে আমরা রাইট টাইমে মেবি আমরা ব্যাক করতে পারবো না। আর
পিএলসিসিতে ব্যাক করার জন্য আমাদের এখনো 5 ঘন্টা টাইম যাবে। আবার কত ঘুরবো, সারাদিনই তো ঘুরলাম এবং না সারাদিন ঘুরলাম এবং একটা দিনের ভিতরে বেলা 1টা পর্যন্ত আমরা সময় নষ্ট করেছি, সেম লাইক গতকালকের মতো। বেলা 1টা পর্যন্ত সময় নষ্ট করেছি এবং তারপরে আমরা ট্যাক্সি নিয়ে এই পর্যন্ত আসছি। অলমোস্ট 4 ঘন্টা জার্নি করছি। এখন আমরা যদি এখান থেকে ব্যাক করি তাহলে আর 5 ঘন্টা জার্নি করতে হবে। তো সেই টাইমটা আমাদের হাতে করে পৌঁছাতে হবে ওখানে, ট্যাক্সি নিয়ে কিংবা বাস নিয়ে, সে যেভাবেই যাই আমরা। তো সেই টাইমটা হাতে করে আমাদের সেখানে পৌঁছাতে হবে। তো আমরা যদি এখানে রাত 12টা বাজাই দিই তাহলে তো আমরা সারা রাতও ব্যাক করতে পারবো না। পরবর্তীতে রাত 10টার পরে মেবি এখানে আর কোনো বাস বা ট্যাক্সি কিছুই পাবো না, আর যদি পাই তাহলে সব অনেক এক্সপেন্সিভ হবে। এত এক্সপেন্সিভ দিয়ে আমরা বহন করার মতো অ্যাবিলিটি নাই আমাদের। যে জায়গাটা দেখছেন এই জায়গাটা ঢুকতে টিকিট করতে হয়, আমাদের একজন ভিজিটর সেখানে বললো যে টিকিট করতে হয়, তাই আমরা এই জায়গার ভিতরে ঢুকি নাই, জাস্ট উপরে গেলাম এবং ভিউটা দেখতে পাইলাম। সেই সুন্দর একটা জায়গা, জাস্ট দেখলেন পিছনের ভিউ দিয়ে, পিছনে ক্যামেরা দিয়ে। এখানে দেখতে আমার ক্যামেরা যেহেতু নোট, তো এখানে ডিরেক্টলি আমি যখন দেখছি তখন অনেক সুন্দর, এটা অনেক। এখন আমরা খুঁজে বেড়াচ্ছি কেবল কারের টিকিট কাউন্টার। ফাইনালি আমরা চলে আসলাম মালয়েশিয়ার জেন্টিং হাইল্যান্ড স্কাইওয়ে টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টারে এখানে আসলাম এবং আসার পরে আমরা 3 জন আছি, বাট টিকিট কাউন্টারে ওখানে টিকিট অন সেল করতে হবে। ওখানে ইয়ে আছে, সেম লাইক এটিএম বুথের মতো কয়েকটা বুথ আছে, 4টা বুথ পাশাপাশি আছে। ওই বুথের থেকে অনসেপ টিকিট করতে হবে, যে একজন করে ভিতরে অ্যালাউ আছে, জাস্ট একজন করে যাবে এবং সবার জন্য যে কয়জন থাকবে সবার জন্য টিকিট সে একজন পে করে আসবে। তো ওখান থেকে আমি গিয়েছিলাম মেইনলি, তো আমার হাতে মোবাইল ছিল, আমি এটা ভিডিও করতে পারি নাই। কেবল কারে যাওয়ার জন্য এটা চেক ইন করে আসলাম গেটে। চেক ইন করে এই যে অবস্থা দেখেন, লাইন কত হাজার হাজার মানুষ। এত মানুষের ভিতরে যে কখন অলমোস্ট 7টা বেজে গেছে, কখন যে তারা ভিতরে যাব। ওখান থেকে গিয়ে আবার লাস্ট স্টেশনে নেবে, তারপরে ওখান থেকে বাস ধরে আমরা আবার পিএলসিসিতে ব্যাক করবো। তো দেখেন কত ভিড় আর কত মানুষ, এত মানুষের ভিতরে যে কিভাবে যাবো সেটাই ভাবছি। তো অনেকক্ষণ ওয়েটিং করা লাগবে আমাদের, অনেকক্ষণ। এবং সবাই যখন কারে আমরা জার্নি করি তখন সবাই একটু একটু ব্যস্ত থাকে। তো তখন একজন আরেকজনের সাথে কথা বলার আর কি সময় থাকে না। খুব শর্ট টাইম একটা জার্নি এই কেবল কারের জার্নি অলমোস্ট প্রায় 10 থেকে 15 মিনিট একটা জার্নি, খুব একটা বেশি বড় না। তো আমি এই জার্নিতে এই কেবল কারে আমি খুব মজা পাইছি, বাট এই কেবল কারটা আমি যখন সিঙ্গাপুরে কেবল কারে জার্নি করছিলাম তখন এতটা মজা পাই নাই, কারণ সিঙ্গাপুর কেবল কারটা খুব একটা বেশি উঁচুতে না। অনেক স্পিডে চলছে এই সিঙ্গাপুরে কেবল কারটা এত স্পিডে চলে নাই। প্রিয়া প্রিয়া একটু ভয় ভয় লাগছে। আমি যেটা বলেছিলাম যে সিঙ্গাপুরে কেবল কারে এখান থেকে বাইরে হাত বের করা যায়, ঠিক আছে। বাইরে হাত বের করলে তখন আপনি সব ওয়েদারের
প্রাকৃতিক পরিবেশ আমরা আমি নিজে হাতে ছুঁয়ে দেখতে পারবো। বাট আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে আমি যদি কেবল গাড়ির ভিতরে উঠি তাহলে হয়তো বাইরে হাত বের করা যাবে না, যেহেতু এটা মেঘের উপর দিয়ে যাবে। আর আমাদের নিজের হাত দিয়ে মেঘ ছুঁয়ে দেখতে পারবো না, এখানে হাত বের করার কোনো ওয়ে নাই। তো ওই যে দেখছেন সাদা মেঘের ভিতরে পাহাড় অঞ্চলে ঠিক আছে, সেন্তোসায় যেটা আছে এটা খুব একটা বেশি উঁচুতে না, কিন্তু জেন্টিং হাইল্যান্ডে এখানে এই কেবল কারটা একবারে মেঘের ভিতর থেকে শুরু করে একবারে গ্রাউন্ড পর্যন্ত আসছে। তো অনেক অনেক উঁচাতে আসে এটা। এবং আমরা এই কেবল কারে জার্নি করার সময় আউটসাইডে যে মেঘটা আসতেছিল আমরা খুব কাছাকাছি থেকে মেঘটা দেখতে পাচ্ছি, যেটা সিঙ্গাপুরে এত উঁচুতে নাই। তো এই জার্নিতে আমরা খুবই এনজয় করতে পারলাম, কিন্তু আমরা টাইমিংয়ের ভিতরে আমরা ব্যাক করতে পারবো কিনা সেটা জানি না। আগে দেখি কেবল কারের জার্নিটা শেষ হোক। অ্যাকচুয়ালি কেবল কারের জার্নি করতে হলে আমরা যখন কেবল কারে উঠি এবং ওঠার জন্য প্রস্তুতি নিই, সেই টাইমে কেবল কার কোনো স্টপ হয় না। যেমন দেখতে পাচ্ছেন তারের মাধ্যমে এই কারগুলো চলতে আছে, এই চলতি অবস্থাতেই থাকে এবং চলতি অবস্থাতেই আমাদের কারের ভিতরে উঠে বসতে হয়। এই কার কোনো সময় থামে না। তো এটা একটু ওখানে শুধুমাত্র বুথেতেই টিকিট করতে হবে এবং ওই টিকিটটা শুধুমাত্র কার্ড পে অ্যালাউ আছে, তাছাড়া এখানে কোনো ক্যাশ পে করতে পারবেন না। তো আমার কাছে কার্ড আছে এসজিডি কার্ড, বাট আমি ওখানে তো আমাকে পে করতে হবে রিঙ্গিতে। ঠিক আছে, আমার কাছে রিঙ্গিত ছিল, কিন্তু আমার কাছে তো কার্ড আছে এসজিডি, রিঙ্গিতের কোনো কার্ড নাই, যে কারণে আমি ওই কার্ড দিয়ে পাঞ্চ করে আমি টিকিট 3টা করলাম। ঠিক আছে, এখন এসজিডি কাটলো কি রিঙ্গিত কাটলো সেটা আমি নিশ্চিত জানতাম না। পরবর্তীতে আমি চেক করেছিলাম, এখান থেকে টিকিট কাটার পরে আমি বাইরে গিয়ে চেক করেছিলাম যে আসলে রিঙ্গিতই কাটছে, অল্প টাকায় কাটছে, সমস্যা নাই। তো ফাইনালি আমরা কেবল কারে পৌঁছাই গেলাম, টিকিট কাটা কমপ্লিট করে কেবল কারের ভিতরে উঠে বসলাম। তো এখানে আমাদের এই কারের ভিতরে আরো 2টা এক্সট্রা মানুষ উঠেছিল, তারা মালয়েশিয়ান। অ্যাকচুয়ালি এই স্কাইওয়ে যে কেবল কার আছে, এই কেবল কারে জার্নি করার সময় আমি এই ফিলটা অনুভব করতে পারলাম, যেটা আমি যদি কোনো ফ্লাইটে আমি যদি প্লেনের ভিতরে বসে থাকি এবং প্লেনটা যখন টেক অফ করে, এই টেক অফ করার সময় যখন কানের ভিতরে একটা চাপ আসে, কিছু শোনা যায় না। এই কেবল কারে জার্নি করার সময় যখন অনেক উপরে ছিল তখন ঠিক এই চাপটা অনুভব হতেছিল কানের ভিতরে। এটা সবার হওয়াটাই স্বাভাবিক, কারণ এই স্কাইওয়ে কেবল কারটা মানে ভূপৃষ্ঠ থেকে সমুদ্র পৃষ্ঠ থেকে এটা অনেক উচ্চতা সম্পন্ন। এটা অলমোস্ট প্রায় একটা মেঘেরও উপরে আছে। তো এখানে যেহেতু অনেক উচ্চতায় আছি আমরা, যেহেতু কানের ভিতরে চাপ হওয়াটাই স্বাভাবিক, হতেই পারে সবার। যেহেতু জেন্টিং হাইল্যান্ডের এই পাহাড়গুলো পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে অনেক উচ্চতা সম্পন্ন, সো এখানে পৃথিবীর গ্র্যাভিটি অনেক বেশি কাজ করে, যে কারণে পৃথিবীর গ্র্যাভিটিটা নিচের দিকে টানতে থাকে, যে কারণে কানের ভিতরে অনেক চাপ অনুভব হয়। এটা সবারই হওয়াটাই স্বাভাবিক। তো আমরা এই কেবল কারের জার্নিতে অলমোস্ট অর্ধেক জার্নি করে ফেলেছি। তো এই কেবল কারের জার্নিটা খুব একটা বেশি সময় ধরে না, 15 থেকে 20 মিনিট মতো আমরা অর্ধেক জার্নি করে ফেলেছি। জাস্ট আমরা আর কিছুক্ষণ পরে আমরা কেবল কার থেকে নেমে যাব। তো এখান থেকে নেমে যাওয়ার পরে আমরা খুব বেশি একটা ওয়েট করব না, এখান থেকে সাথে সাথে আমরা যত তাড়াতাড়ি সম্ভব একটা ট্যাক্সি অথবা বাসে হয়তো আমরা বুকিং পাবো না, কারণ অনেক আগে থেকে এরা বুকিং দিয়ে রাখে।
তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক উপর থেকে নিচের পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, কি সুন্দর একটা লাগছে। কিন্তু যাওয়ার সময় আমরা এই রাস্তা দিয়ে ফলো করে আমরা যাওয়ার সময় কারে গেছি, ট্যাক্সিতে, গ্র্যাব ট্যাক্সিতে গেছি যাওয়ার সময় এই রাস্তা ফলো করে। কিন্তু আসার সময় আমরা উপর থেকে কেবল কারের মাধ্যমে আসছি। কিন্তু এই কেবল কারের জার্নিটা শেষ করে যেটা বলতেছিলাম, আমরা বেশি দেরি করব না, যেহেতু অলমোস্ট 7টা-8টা বেজে গেছে। তো এখান থেকে আমরা একবারে কেএলসিসি সেন্ট্রালের উদ্দেশ্যে আমরা ট্যাক্সি নিয়ে চলে যাব ডিরেক্ট কেএলসিসি সেন্ট্রাল, এবং ওখানে আবার একটা রাত থাকার জন্য ব্যবস্থা করতে হবে। তো আমাদের যদি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে মুভ করতে পারলে সেটাই আমাদের জন্য বেটার হবে। তো আপনারা যদি কেউ কোনো সময় মালয়েশিয়ার জেন্টিং হাইল্যান্ড অথবা ক্যামেরুন হাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেন অথবা ভিজিট করার উদ্দেশ্যে আসেন, তাহলে আপনাদের জন্য একটা ছোট মেসেজ। এটা আপনারা ডিরেক্ট পৃথিবীর যেখান থেকে আসেন না কেন, আপনারা ফার্স্টে ল্যান্ড করবেন কেএলসিসি সেন্ট্রাল। কেএলসিসি সেন্ট্রালের যে এমআরটি স্টেশন আছে, ওই এমআরটি স্টেশনের কাছে। ওখানে এক সাইডে বাস স্টেশন, এক সাইডে এমআরটি স্টেশন এবং এক সাইডে ট্যাক্সি গ্র্যাব স্টেশন। তো আপনারা যদি বাসে জার্নি করেন, সেটা আপনার অনেক লং জার্নি করতে হবে। সো বেটার হয়, আমার মতামত একটা বেটার হয় যে ট্যাক্সি গ্র্যাব ট্যাক্সিতে যাবেন, ওখানে গিয়ে ট্যাক্সি বুকিং করবেন এবং ট্যাক্সিতে অলমোস্ট ওখান থেকে $125 থেকে 125 রিঙ্গিত, 100 থেকে 125 রিঙ্গিত মতো ভাড়া নেবে ট্যাক্সিতে। সো এটাই সবচেয়ে চিপ প্রাইসের ভিতরে হতে পারে। আপনারা কেএলসিসি সেন্ট্রাল ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি নিয়ে ডিরেক্ট চলে আসবেন জেন্টিং হাইল্যান্ড, এবং জেন্টিং হাইল্যান্ডে যদি ট্যাক্সিতে আসেন তাহলে ট্যাক্সি আপনাকে ড্রপ আপ করবে জেন্টিং হাইল্যান্ডের কেবল কারের যেটা ফার্স্ট ফ্লোর, যেখান থেকে ডাউন থেকে আপে যায়। তো ওখান থেকে যদি আপনি একবারে ডাবল টিকিট করেন, 2 ওয়ে টিকিট করেন, রাউন্ড টিকিট, একবারে ডাউন থেকে একবারে নিয়ে যাবে আপনার আপে, যেখানে জেন্টিং হাইল্যান্ডের আপ সাইড। তো ওখান থেকে আবার আপনি সেম নেক্সট আর একটা টিকিটে আপনারা ব্যাক করতে পারবেন আবার ডাউনে। তো এটাই বেটার হয় কম খরচের মধ্যে। তো ওখানে যদি যান তাহলে ওখানে ইয়ে আছে, রিসোর্স আছে, হোটেল রিসোর্স আছে। ওখানে যদি থাকার উদ্দেশ্যে থাকে একটা থাকতেও পারবেন, কিন্তু ওই হোটেল রিসোর্স অনেকটাই এক্সপেন্সিভ, যেটা আমাদের পক্ষে এটা বহন করা ফিনান্সিয়ালি সাপোর্ট করবে না আমাদের। তো ওখানে আমরা ছিলাম না, আমরা অলমোস্ট চলে এসেছি। এখানে যে স্টেশনটা, যে কেবলকার স্টেশনটা দেখছেন, এই স্টেশনে আমরা ড্রপ করব, এই স্টেশনে বের হয়ে এবং নিচে যাব। এখান থেকে আমরা ট্যাক্সি গ্র্যাব বুকিং দিয়ে আমরা চলে যাব ডিরেক্ট কেএলসিসি সেন্ট্রালে। তো আমার মোবাইলেও চার্জ অনেকটাই শেষ হয়ে গেছে, মোবাইল কোয়ালিটিও খুব একটা ভালো না। আমি ভিডিও করছি মোবাইল দিয়ে, সবাই জানেন। তো আমি ভিডিওটা মেবি এখানেই শেষ করব। আমি শেষ করতাম না, কিন্তু আমার মোবাইলের চার্জ সব প্রায় শেষ হয়ে গেছে, যে কোনো টাইম মোবাইল বন্ধ হয়ে যেতে পারে। তো আমি এমন একটা জায়গায় আছি, এখান থেকে যদি মোবাইল বন্ধ হয়ে যায় তাহলে আমার এখান থেকে ব্যাক করার সব ওয়ে বন্ধ হয়ে যাবে। তো আমার মোবাইলটা খোলা রাখতে হবে অন্তত। তো যে কারণে ভিডিওটা আমি এখানেই শেষ করব। নেক্সট টাইমে আপনাদের সাথে দেখা হবে আবার কেএলসিসি সেন্ট্রালে গিয়ে। ওখানে রাত 11টার দিকে কেএলসিসি সেন্ট্রালে পৌঁছাবো, তারপর ওখানে